সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মৌসুমী আক্তার। আর শুরুতেই জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস 2 ঘন্টা লেনদেনে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি দেখতে পাচ্ছি শুরুতেই লেনদেনের একেবারে শুরুতেই 2 ঘন্টা লেনদেনে 9.86 পয়েন্ট কমে অবস্থান করছে 4544 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি 4.73 পয়েন্ট কমে অবস্থান করছে 1743 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি লেনদেনের 2 ঘন্টা লেনদেনে 3.04 পয়েন্ট কমে অবস্থান করছে 1104 পয়েন্টে। মোট লেনদেন 234 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 2 ঘন্টা লেনদেনে 98টি কোম্পানি দর হারিয়েছে 118টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 160টি কোম্পানি, দর হারিয়েছে 129টি এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 60টি ফান্ড, দর হারিয়েছে 11টি ফান্ডের দর। এ ছিল ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর 2 ঘন্টা লেনদেন শেষে। আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত দিয়ে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে যে কোনো অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন KHB সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজীব সোম। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি পুঁজিবাজারের লেনদেনের অবস্থা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি গত সপ্তাহের মঙ্গলবারে 7 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। যদিও সূচকের অবস্থানটা মাঝে মধ্যে নিম্নগতিতে থাকে কিন্তু লেনদেনটা আমরা দেখেছি প্রায় অনেক ভালো অবস্থানে রয়েছে। আপনার এই ব্যাপারে মতামতটা জানতে চাচ্ছি। এই মুহূর্তে আমি আসলে মার্কেট নিয়ে আশাবাদী, কারণ আপনি যদি আরেকটু পেছনে যান জুলাইয়ের 12-13 তারিখ থেকেই কিন্তু মার্কেটটা মোরললেস 4500 ইন্ডেক্সেই রয়ে গেছে। হয়তো মার্কেট একটু 8-10 পয়েন্ট নিচে নামছে, হয়তো 10-15 পয়েন্ট উপরে উঠছে এবং ভলিউমটা কিন্তু 400 থেকে 500-550 কোটি টাকার ভেতরে ঘোরাঘুরি করছে। ওয়ারাজ আমরা কিন্তু আগে দেখতাম যে মার্কেটটা যখন বাড়ে তখন এটা 500-600 কোটিতে যাওয়ার ভলিউমটা 500-600 কোটিতে যাওয়ার পরে এটা আবার ড্রপ করে 200-250 কোটি টাকায় নেমে আসে। এবার কিন্তু এই জিনিসটা হয়নি। মোরললেস 1.5 মাস ধরে আমরা দেখছি যে একটা স্টেডি ভলিউমে এবং ইন্ডেক্সটাও কিন্তু স্টেডি আছে। এর আগের আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে ইন্ডেক্সটা 4500-6000-এ যাওয়ার পরে আবার কিন্তু 4243-এ ব্যাক করে এবং সেই ব্যাকটা কিন্তু মোরললেস দেখা যায় যে 7-8 দিনের ভেতরই যে মানে একটা নোজ ডাইভ টাইপের প্যাটার্ন শুরু হয়ে যায়। ওয়ারাজ এবার কিন্তু আমরা সেটা দেখিনি। আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সটাও মোটামুটি একটা স্টেবল জায়গায় ঘোরাঘুরি করছে এবং ভলিউমটাও বেশ ভালোই 400-500-550 কোটি টাকা ভলিউম হচ্ছে। সো আমি পার্সোনালি মনে করি এটা একটা কালেকশন ফেজ। হ্যাঁ, আমার মনে হয় যে কেউ হয়তো যারা প্রফিট নিয়েছিলেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা তারা হয়তো একটা প্রফিট মানে টেক করার চেষ্টা করছেন, ওয়ারাজ যারা বড় ইনভেস্টর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছেন তারা যদি এই শেয়ারগুলোকে অ্যাবজর্ভ করে না নিতেন, তারা যদি এগুলোকে বাই না করতেন, আমরা এতদিনে হয়তো ইন্ডেক্সটা হয়তো 100-150 পয়েন্টের মতো নিচে চলে আসতো। সো যেহেতু এটা আসেনি, এক্ষেত্রে যদি আমি খাতভিত্তিক প্রতিষ্ঠানের কথা বলি, তার মধ্যে গত সপ্তাহ আমরা পুরো সপ্তাহটাই দেখেছি যে প্রথম অবস্থানে ছিল প্রকৌশল খাতটা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জ্বালানি বিদ্যুৎ খাত, তৃতীয় অবস্থানে রসায়ন খাতটা আমরা দেখেছি। কিন্তু অন্যান্য খাতগুলো কেন উঠে আসছে না, তাদের লেনদেনগুলো কেন ভালো হচ্ছে না বলে আপনার মনে হয়? এটার একটা কারণ হতে পারে যে এটা তো অগাস্ট মাস, তো জুন জুলাই মাসে দেখা যায় যে ম্যানুফ্যাকচারিং খাতগুলোর আসলে ইয়ার ক্লোজিং হয়, সো তাদের একটা ডিভিডেন্ডের ব্যাপার থেকে যায়। সো তখন দেখা যায় যে এই শেয়ারগুলোর ট্রেডিংটা তখন একটু বেশি থাকে, তখন সবার একটা এক্সপেকটেশন থাকে যে একটা ভালো ডিভিডেন্ড পাওয়া যাবে। এই কোম্পানিগুলোর যেহেতু হিস্ট্রিক্যালি, যদিও এরপর থেকে সবকিছু জুন জুলাই হয়ে যাবে, বাট হিস্ট্রিক্যালি কিন্তু আমরা দেখতে পাই যে এই খাতগুলো আপনি যেগুলো বললেন তাদের মোরললেস জুন ক্লোজিং এর শেয়ার এরা, তো এই সময় এদের একটা প্যাটার্ন থাকে। আর যে এই খাতগুলোর হয়তো মানে ইনভেস্টররা মনে করছে যে এবার একটা ভালো ডিভিডেন্ড আসবে, এগুলো বেশি ট্রেড হচ্ছে, বাকিগুলো হয়তো একটু কম ট্রেড। ওদের যখন সময় আসবে তখন দেখবেন যে তাদের ভলিউমটাও বেড়ে গেছে। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লোকসানে থাকা কিছু কোম্পানি শেয়ারের দর কিন্তু বাড়ছে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে ভালো ভালো কোম্পানিগুলো শেয়ারের দর বাড়ে না, কিন্তু লোকসানে থাকা কোম্পানিগুলো শেয়ারের দর কেন বাড়ছে? এইটা আসলে আমাদের মার্কেটের জন্য একটা সেটব্যাক। যেটা আমি বলবো যে আমাদের মার্কেটে তো অনেক রকমের শেয়ার আছে, যেমন হচ্ছে যে আমরা দেখতে পাই যে বিগার ভলিউমেরও একটা শেয়ার এবং হচ্ছে স্মল ক্যাপের একটা শেয়ার, দুটো একই সাথে ট্রেড হচ্ছে। তো দেখা যায় যে আমাদের যেহেতু ভলিউমটা কমে আসছে 300-400-500 কোটি টাকার মার্কেটে, তখন দেখা যায় যে যারা একটু মানে স্পেকুলেট করতে চায় তারা ওই ছোট শেয়ারগুলোকে নিয়ে
একটু মানে প্লে করতে বেশি পছন্দ করে, তখন দেখা যায় যে এই যেগুলো লোকসানেও আছে বাট সেগুলোর দামটা একটু বেড়ে যায়। আমার মনে হয় এখানে যদি আমরা একটু কাজ করতে পারি, যে এদেরকে যদি এদের জন্য একটা আলাদা ট্রেডিং বোর্ড যদি করা যায় স্মল ক্যাপগুলোর জন্য, বা ট্রেডিং প্যাটার্নে বা ট্রেডিংয়ে কোনো প্রবলেম আছে কিনা বা ট্রেডিংটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা যদি একটু দেখা যায় তাহলে এই জিনিসগুলো একটু ভালো হয়ে যাবে। আবার মার্কেটের যদি ভলিউম বেড়ে যায়, এটা যদি আপনি দেখেন যে আজকে 1,000 কোটি টাকার মার্কেট, তাহলে কিন্তু স্মল ক্যাপের শেয়ারগুলোর তত আর প্লে হবে না, তখন দেখবেন যে ভালো শেয়ারের দিকেই মানুষ ঝুঁকছে বেশি। আচ্ছা, ডিএসসি কিন্তু বলছিল যে কৌশলগত বিনিয়োগকারী খুঁজে বের করার কথা, এবং এটার জন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে এই মাসের, দুঃখিত, সামনে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সময়টা প্রায় শেষের দিকে, কিন্তু আমরা একটা প্রতিবেদনে দেখলাম যে কৌশলগত বিনিয়োগকারী খুঁজে বের করা যাচ্ছে না। এর প্রভাবটা পুঁজিবাজারে কেমন পড়বে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে একদম ডে টু ডে ইনভেস্টমেন্টের সাথে এটার তো আসলে তেমন কোনো সম্পর্ক নেই, কারণ আমরা তো এতদিন তো আমাদের পুঁজিবাজার তো কৌশলগত বিনিয়োগকারী ছাড়াই চলেছে। চলেছে। তো যেহেতু ডিমিউচুয়ালাইজেশনের জন্য এটা একটা ভালোই যে আমরা একটা কৌশলগত বিনিয়োগকারীকে খুঁজছি যারা হচ্ছে রেপুটেড কোনো একটা স্টক এক্সচেঞ্জ, যাদের সাথে আমাদের একটা পার্টনারশিপ হলে আমাদের জন্য ভালো হয়। বাট যেহেতু এটা একটু সময়ের ব্যাপার, এটা তো আমার যেটা ধারণা যে এটা একটু হুট করে মানে একটা সময় বেঁধে দিয়ে তো আর করা যায় না, এবং আমি যতদূর জানি যে কয়েকজনের সাথে কথাও চলছে। তো আমার মনে হয় যে এই প্রবলেমটা অচিরেই হয়তো সলভ হয়ে যাবে, আমরা হয়তো একজন ভালো কৌশলগত বিনিয়োগকারীকেই আমরা পেয়ে যাব, যার কাছ থেকে আমরাও হয়তো অনেক কিছু আমাদের শেখার থাকবে। আচ্ছা, পুঁজিবাজারের মন্দা ভাব এবং শেয়ার বাজারের লেনদেন কমে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে বিও হিসাব নবায়নে আগ্রহ কমে আসছে বিনিয়োগকারীদের, এবং গেল এক বছরে আমরা দেখেছি 6 লাখেরও বেশি বিও হিসাব বন্ধ হয়ে গেছে। তবে এর বিপরীতে কিন্তু নতুন বিও হিসাব খোলা হয়েছে মাত্র 3 লাখ। তো বিনিয়োগকারীরা এভাবে বাজার থেকে সরে আসছে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সেক্ষেত্রে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আচ্ছা, আমার যেটা মনে হয় যে বিও কমেছে সেটা ঠিক আছে, বিও কমে গেছে, এটার সাথে মার্কেটের মন্দার একটা কারণ আছে। আবার কিছু অন্য রিজনও আছে, যেমন আমাদের কিছু রুলস ইমপ্লিমেন্টেড হয়েছে। আগে ব্যাংক অ্যাকাউন্টের একটা ব্যাপার ছিল, ব্যাংক অ্যাকাউন্ট লাগতো না, এখন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগে। আগে ক্যাশ চেক দেওয়া হতো অনেক সময়, এখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা যায়। সো অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন স্ট্রিক্ট হওয়ার কারণে দেখা যায় যে অনেকে আর ওই বিওগুলো চালাতে পারে না। অনেকে দেখা যেত যে অন্য নামে বিও অ্যাকাউন্ট চালায়, তারপরে ক্যাশ মানে যখন উইথড্র করে তখন নিজের নামে চেক নিয়ে যায়। এই জিনিসগুলো স্ট্রিক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক বিও অ্যাকাউন্ট কমে গেছে। আর নাম্বার অফ বিওজ কমার সাথে সাথে যদি এমন হয় যে নাম্বার অফ বিও যেগুলো হচ্ছে বড় ইনভেস্টার সেটা যদি বাড়ানো যায়, এটা কিন্তু মার্কেটের জন্য ভালো। খুব বেশি ছোট ছোট বিনিয়োগকারীর থেকে একটু স্ট্রং বিনিয়োগকারী যদি আসে, তারা যদি একটা মোটামুটি নাম্বারে আসে, সেটা মার্কেটের জন্য ভালো। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আসলে মার্কেট ভালো করার জন্য তো আসলে পলিসিগত সহায়তা দেয়া ছাড়া আমি আসলে তেমন কিছু দেখি না। হ্যাঁ, এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিন্তু বাজারে তেমন নেই, এটা বাড়াতে কি করা উচিত? এইখানে একটু কাজ করা দরকার। আমার মনে হয় যে মার্কেটটা ভালো করতে হলে আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কি এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে আসে তখন ইনভেস্টররা একটা কনফিডেন্স পায়। তো আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হয় কি যে তারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের মতো আচরণ না করে, তারা যদি এমন করে যে তারা আজকে একটা নাম্বার অফ শেয়ার কিনলেন, একটা প্রফিট আসলো, আচ্ছা ঠিক আছে, আপনি একটা পোর্শন রিয়েলাইজ করেন, আরেকটা পোর্শনকে আপনি মিডিয়াম টার্মে নিয়ে যান, মিডিয়াম টার্মে আপনি একটা পোর্শন রিয়েলাইজ করে বাকিটাকে আপনি লং টার্মে নিয়ে যান। যদি আপনার ওই শেয়ারের প্রতি কনফিডেন্স থাকে, তখন হয় কি আপনি যেহেতু একটা নাম্বার অফ শেয়ার হোল্ড করতেছেন, মনে করছেন যে এই কোম্পানিটা ভালো, আমি এই শেয়ারটাকে মিডিয়াম টার্মে লং টার্মে ইনভেস্ট করতেছি, তখন কিন্তু ওই কোম্পানির শেয়ারের দামটা ওইভাবে ফল করে না। তখন যখন ছোট ইনভেস্টর যারা আছে তারা কিন্তু এই ইনস্টিটিউটের প্যাটার্নকে ফলো করে, তখন তারাও একটা কনফিডেন্স পায় যে ভালো শেয়ার আমরা যদি বেশি দিন ধরে হোল্ড করি, ডেফিনেটলি আমরা একটা বেটার রিটার্ন পাবো। তো এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডেফিনেটলি এগিয়ে আসতে হবে। আচ্ছা, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা উদ্যোগ নিচ্ছে, এবং তারা মনে করছেন যে বিদেশি বিনিয়োগ বাড়ানো গেলে বাজারে তারল্য সংকটটা কমবে। আসলে কি তারল্য সংকটটা? তা তো অবশ্যই, যদি বিদেশি ইনভেস্টররা আসে, বিদেশি ইনভেস্টররা দে কামস উইথ লটস অফ ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি, তো ডেফিনেটলি এটা বাড়ানো যাবে। বাট আমার মনে হয় যে এটা আসলে ডিইসি যেটা করতে পারে, ডিইসি তো আসলে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, ডিইসিতে যেটা এনশিওর করতে হবে যে আমার ট্রেডিংটা কুইক হবে এবং ট্রেডিং এর যে ট্রানজ্যাকশন কস্ট এটা কমে আসবে। বাট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে কিন্তু খুঁজে আনতে হবে ইনভেস্টর। ডিইসি তো আসলে ইনভেস্টর খুঁজে নিয়ে আসবে না, ইনভেস্টর খুঁজে নিয়ে আসতে হবে আমাদেরকে। বাট সেটার জন্য আমাকে দেখাতে হবে যে আমার প্ল্যাটফর্মটা অন্য যে কোনো ট্রেডিং এক্সচেঞ্জের প্ল্যাটফর্মের থেকে কোনো অংশে কম না, এই এক। আর সেকেন্ড হচ্ছে তাদেরকে আসলে তো আপনাকে একটা নিরাপত্তা দিতে হবে যে আপনার অ্যাটলিস্ট একটা স্ট্যাবিলিটি থাকবে। সো এটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে বিদেশি ইনভেস্টররা ডেফিনেটলি আগ্রহ হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা আলোচনা আবারও ফিরে আসব। একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে। বিরতিতে যাবার আগে আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথি এইচবি সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজীব সোমের সাথে। আমরা আবারও ফিরছি আলোচনায়।
বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম বিদেশি বিনিয়োগ নিয়ে, যে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা উদ্যোগ নিচ্ছে এবং আপনি বলছিলেন যে এটা থেকে আসলে তারল্য সংকটটা কমানো যায়, তবে এর ক্ষেত্রে কি কোনো বাধা আসতে পারে আপনার কাছে? বাধা আসলে যেটা বলছিলাম যে আমাদের যে ট্রেডিং প্ল্যাটফর্মটা, ডিসি ট্রেডিং প্ল্যাটফর্মটা, এটা অন্য যে সমস্ত বড় বড় ট্রেডিং প্ল্যাটফর্ম আছে আর কি, যেমন আপনি বলতে পারেন যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা আমাদের ঘরের কাছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ইন্ডিয়ান ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ওদের মতো কম্পিটিটিভ হতে হবে আর কি। হ্যাঁ, আপনাকে ডেফিনেটলি আমাদের একটা সার্টেন লেভেল অফ লিকুইডিটি, মার্কেট লিকুইডিটি আমাদেরকে নিজেকে আগে ইনশিওর করতে হবে, যাতে একটা বিদেশি বিনিয়োগকারী যদি প্রচুর ফান্ড নিয়ে আসে, সে যেন শেয়ার কিনতে এবং শেয়ারগুলো বিক্রি করতে পারে। সো এই লিকুইডিটিটা আগে আমাদেরকে ইনশিওর করতে হবে। সেকেন্ড হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট খুব বেশি হাই হওয়া যাবে না। এটা ডেফিনেটলি অন্য মার্কেটে যে টাইপের ট্রানজ্যাকশন কস্ট হয়, আমাদের এখানে ট্রানজ্যাকশন কস্ট সেরকম হতে হবে। ট্রানজ্যাকশন ইজ অফ ট্রানজ্যাকশন, রুলস অ্যান্ড রেগুলেশন, এটা বাইরের মতো অ্যাট পার হতে হবে। খুব বেশি কঠিন বা খুব বেশি রিল্যাক্স এমন কিছু করা যাবে না। সেটা হলে যে ট্রেডিং প্ল্যাটফর্মটা এনশিওর হলো যে হ্যাঁ, ফরেন ইনভেস্টররা এখানে ট্রেড করে দে উইল ফিল কমফোর্টেবল। এরপরে যেটা তাদেরকে একটা সিকিউরিটি এনশিওর করতে হবে যে আমাদের দেশের যে ওভারঅল ইকোনমি, দেশের যে ওভারঅল সিচুয়েশন, এটা খুব বেশি ড্রাস্টিক্যালি ফল করবে না, যে সে যে ফান্ডটা নিয়ে আসলো, ফান্ডটা এমন কোনো কারণে আটকে গেল যেটা আসলে আউট অফ দ্য ইমাজিনেশন, এমন কিছু এই জিনিসগুলো তাদেরকে এনশিওর করতে হবে। আর থার্ড হচ্ছে যে আমাদের যারা ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে আসলে অ্যাপ্রোচ করতে হবে যে বিদেশি বিনিয়োগকারীদের, যে তোমরা আসো আমাদের দেশে। সেই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে রিসার্চ পেপার করে, দরকার হলে তাদেরকে রোড শো করে আমাদেরকে তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে যে ওয়াই ডোন্ট ইউ ইনভেস্ট ইন আওয়ার স্টক এক্সচেঞ্জ। আমরা দেখছি মিউচুয়াল ফান্ডের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং অনেক কমে ট্রেড হচ্ছে, এর কারণটা কি? মিউচুয়াল ফান্ডটা আসলে এটা হওয়া উচিত না। মিউচুয়াল ফান্ড আমরা যেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড তার ন্যাভের 10-15% নিচে উপরে ট্রেড হতে পারে। যেহেতু আপনি ন্যাভটাকেই যদি আমরা ধরি যে ওইটাই আসলে একটা বেঞ্চমার্ক যে মিউচুয়াল ফান্ডটা কেমন পারফর্ম করছে, সো এটা আপনি যদি মনে করেন যে এটা একটা নর্মাল মিউচুয়াল ফান্ড অ্যাজ ইট ইজ, তাহলে এটা 10-15% বা 20% নিচে ট্রেড হতে পারে, যেহেতু আপনার তার কস্ট বা অন্য কিছু কমিশন বাদ দিয়ে সে হিসাব করবে যে আপনি কি ডিভিডেন্ড দিবে আসে আমাকে। আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই মিউচুয়াল ফান্ডটা অনেক ভালো, তার প্রতি আপনার আস্থা আছে, তাহলে সেটা নেভের একটু ওপরে ট্রেড করতে পারে। কিন্তু আমাদের যেটা দেখা যায় যে নেভের 50-60% ডিসকাউন্টে ট্রেড হয়, এই জিনিসটা আসলে হওয়া উচিত না। এই ব্যাপারে আসলে আমাদেরকে ইনভেস্টরদেরকে একটু অ্যাওয়ার করার প্রয়োজন আছে, এবং ডেফিনেটলি মিউচুয়াল ফান্ডের এফিসিয়েন্সিরও ব্যাপার আছে। কারণ শুরুর দিকে একসময় দেখা যায় যে মিউচুয়াল ফান্ডকে আমরা শেয়ারের মতো ট্রিট করে মিউচুয়াল ফান্ডের নেভের 4-5 গুণ উপরেও ট্রেড হতো একসময়। তখন আমরা বুঝতাম না মিউচুয়াল ফান্ড কি জিনিস। এখনো আসলে আমাদের একটু বোঝার সমস্যা আছে, এই কারণে 10 টাকা নেভের মিউচুয়াল ফান্ড দেখা যায় যে 5 টাকায় ট্রেড হয়। সো এইটা আসলে ওভারঅল একটা অ্যাওয়ারনেস প্রয়োজন আমাদের সবার ভেতরে। আচ্ছা, বাজারে তো নতুন নতুন আইপিও আসছে এবং অনেকে কিন্তু আইপিও যাচ্ছে, আবার অনেকে চাচ্ছে না, এরকম ভিন্ন মত কেন দেখতে পাচ্ছি আমরা? আইপিও না বন্ধ করে তো আর মার্কেট চালানো যাবে না। ডেফিনেটলি আপনাকে প্রাইমারি মার্কেটে নতুন নতুন শেয়ার আসতে হবে, সেইটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড হবে, তাহলেই তো ওভারঅল যে আপনার মার্কেটটা, আপনার স্টক মার্কেট তো শুধু প্রাইমারি না বা শুধু সেকেন্ডারি না, দুইটা মিলেই, সো দুইটাইকেই ভাইব্রেন্ট থাকতে হবে। প্রশ্ন যেখানে সেটা হচ্ছে যে আপনার ভালো আইপিও আসছে কিনা। ডেফিনেটলি এনশিওর করতে হবে যে একটা ভালো স্টক আপনি মার্কেটে দিচ্ছেন, এমন একটা স্টক দিচ্ছেন না যেটা 10-12 দিন পরেই দেখা গেল যে আপনি যেই রেটে এসছে তার নিচে ট্রেড হচ্ছে, এরকম আইপিও আসা উচিত না। ডেফিনেটলি ভালো আইপিও আসা উচিত। ভালো আইপিও আসলে ইনভেস্টররাও কনফিডেন্স পাবে সেই শেয়ার কেনার জন্য। আপনি ফরেন ইনভেস্টরদের কথা বললেন, ফরেন ইনভেস্টররা যদি এসে দেখে যে আমাদের এখানে ইনাফ স্ক্রিপ্ট নেই, যে অল্প স্টকের মার্কেটে, তাহলে তারা আসবে না। এবং সেরকম স্ক্রিপ্ট আসতে হবে যে একটা স্ক্রিপ্টে সে যাতে ইনভেস্ট করে 1 বছর 2 বছর 3 বছর, সো শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্মে সে যাতে রিলাই করতে পারে এই স্ক্রিপ্টের উপরে। সো এইখানে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল লিটারেসি তো আমরা নাম শুনেছি যে, এবং এর জন্য একটা আলাদা করে কমিটিও গঠন করা হয়েছে, এটা বিনিয়োগকারীদের জন্য কতটা সহায়ক হবে বলে আপনার মনে হয়? ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা রিসেন্টলি একদম আমাদের গভর্নমেন্ট থেকেই লঞ্চ করা, এটা এসিসি এর থ্রুতেই খুব সম্ভবত এইটা করা হবে কাজটা। তো এটা ডেফিনেটলি একটা খুব ভালো প্রোগ্রাম আমি বলবো, যে ডেফিনেটলি আমাদের বিনিয়োগকারী এবং ওভারঅল ইকোনমিতে এবং ওভারঅল জনসাধারণের একটা ফাইন্যান্সিয়াল লিটারেসির প্রয়োজন আছে, যেটা আমাদের দেশে আসলে আমি বলবো যে খুব কম। আমাদের আসলে ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল সক্ষমতার জায়গায় আমাদের বেশ কাজ করা প্রয়োজন। বাট আমার মনে হয় যে এইটা শুরুতে আমরা যদি প্রফেশনালদেরকে নিয়ে বেশি কাজ করি,
তাহলে জিনিসটা ভালো হবে রাদার দেন একদম প্রথমেই রুট লেভেলে চলে যাওয়া। এবং আমার মতে এইটা একদম স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে থেকে আসতে হবে এই জিনিসটা। যেমন আমি একটু আমার মানে নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমি ইউনিভার্সিটিতে থাকাকালে সেকেন্ড ইয়ারে আমি স্টক মার্কেটে ইনভলভ হই। তখন তো আমার কাছে টাকা ছিল না। আমার এক ফ্রেন্ড একটা আইপিও করে বেশ লাভ করে। আমি যেহেতু ফাইন্যান্সের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্সের স্টুডেন্ট, আমি তখন জিনিসটা একটু পড়াশোনা করে আমি তখন চিন্তা করি যে আমিও কেন যাই না, কিন্তু আমার কাছে তো টাকা নাই। সো আমি আমার মাকে কনভিন্স করি, উনি আমাকে 70,000 টাকা দেন, ওইটা দিয়ে আমার প্রথম শেয়ার মার্কেটে আসা। তো অন্য কেউ কিন্তু আমার মাকে কনভিন্স করতে পারতেন না, উনি এখনো শি হ্যাজ নাথিং টু ডু উইথ শেয়ার মার্কেট। কিন্তু যেহেতু আমি ফাইন্যান্সিয়াল লিটারেট ছিলাম, আমি আশেপাশে দেখেছি যে হ্যাঁ আমার ফ্রেন্ডরা প্রফিট করতেছে মার্কেট থেকে, সো আমার পক্ষে তাকে কনভিন্স করা সহজ ছিল। সো আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসিটা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল থেকে আসতে হবে। আমাদের দেখা যায় যে আমাদের ট্রেডার, সে ট্রেড করতেছে 4-5 বছর হয়ে গেছে, সে মোটামুটি একটা ইউনিভার্সিটি বা কলেজ থেকে পড়ে আসছে, অ্যাকাউন্টিং পড়ে আসছে, ফাইন্যান্স পড়ে আসছে, অনেক সময় দেখা যায় ঠিকমতো ইপিএস ক্যালকুলেট করতে পারে না। সো তাকে ওইখান থেকে আসলে আগে শুরু করতে হবে। যার আসলে জানার কথা সে যদি জানে ঠিক মতো, সে আসলে 4-5টা লোককে ইজিলি লিটারেট করতে পারবে। এটা নিয়ে কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে এখন পর্যন্ত? ডেফিনেটলি হবে আর কি। আমি যতদূর জানি যে এখানে সবার জন্যই ট্রেনিং থাকবে, সবার জন্য ট্রেনিং থাকবে। বাট আমার কথা এখনো শুরু হয়নি, বাট আমার মনে হয় যে এটা খুব অচিরেই শুরু হয়ে যাবে। বাট আমার মনে হয় যে আগে যারা এক্সিস্টিং প্রফেশনাল আছে, যারা এই লাইনে কাজ করছেন এবং যাদের পটেনশিয়াল আছে এই লাইনে আসার, তাদেরকে আগে লিটারেট করে তারপরে আমাদের যাওয়া উচিত হচ্ছে লার্জ স্কেলে। আচ্ছা, সামিট পাওয়ারের সঙ্গে একই গ্রুপের 3টে কোম্পানি একীভূত নিয়ে কিন্তু এক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে এবং এর জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এটা কি পুঁজিবাজারের উপর কোনো ধরনের ইফেক্ট পড়বে? এফেক্ট হয়তো পড়তে পারে, বাট এখন তো ট্রেড বন্ধ, সামিট পাওয়ারের ট্রেড বন্ধ। বাট এখানেও আবার আমাদের কিছু ওই যে রুলস অ্যান্ড রেগুলেশন এবং সক্ষমতার প্রশ্ন এসে যায়। সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে মার্জার অ্যাকুইজিশনের জন্য স্পেসিফিক রুলস রেগুলেশনের খুব অভাব। ডেফিনেটলি মানে কোম্পানি অ্যাক্টসের ভিতরে কিছু রুল আছে যেটা দিয়ে এখনো আমাদের হাইকোর্ট থেকে আমাদেরকে অর্ডার নিয়ে এসে এই কাজগুলো করতে হয়। কিন্তু আমার মতে এইটা আসলে একটা প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন থাকা উচিত। এইটা একটা মার্চেন্ট ব্যাংক হয়ে এসএসসিতে গিয়ে এখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে দেন এটা হাইকোর্টে যাওয়া উচিত। এটা একেবারেই আমার মতামত। এবং বাইরের দেশে দেখা যায় যে কম্পিটিশন ল নামে একটা ল থাকে, যেটা দ্বারা আসলে যে মার্কেট কম্পিটিশন, মার্জার অ্যাকুইজিশন, এই জিনিসগুলো হচ্ছে কম্পিটিশন ল দ্বারা হচ্ছে মনিটর করা হয় এবং রেগুলেটেড হয়। যদিও কোম্পানি এক থাকে কিন্তু কম্পিটিশন লটা থাকে। সে দেখে যে কার সাথে কার মার্জার হলে মার্কেটে কোনো প্রবলেম হবে না, মার্কেটে কোনো অলিপলি বা অলিগোপলি এফেক্ট হবে কিনা। সো এই লটা আমাদের এখানে কার্যকর হওয়া উচিত অচিরেই, যেহেতু এখন আমরা আগের থেকে অনেক বেশি কর্পোরেটরা অ্যাক্টিভ, মার্জার অ্যাকুইজিশন আস্তে আস্তে বাড়বে। যেমন যে 2টা মোবাইল কোম্পানির মার্জার নিয়ে বেশ অনেক দিন ধরে একটা জটিলতা চলছে। সো মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন আমাদের ইকোনমির জন্য ভালো খারাপও, নট নেসেসারি একটা মার্জার ভালো হবে। দেখা যায় যে অনেক ভালো মার্জার পরে গিয়ে কাজ করেনি, অনেক মার্জার প্রথমে মনে হয়েছে এটা হয়তো ভালো না, কিন্তু পরে গিয়ে দেখা গেছে যে না, ইকোনমির জন্য কাজ করেছে। বাট আপনার মার্জারের যে প্রসেস, এইটা প্রপার হওয়া উচিত, এইটা ট্রান্সপারেন্ট হওয়া উচিত, যাতে ওইখানে কোনো প্রবলেম না হয়। আমি ছোট করে জানতে চাইবো যে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কি করা উচিত? বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমি প্রথমে যেটা বলবো, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের আরেকটু অ্যাক্টিভ হওয়া উচিত, তাদেরকে একটু এগিয়ে আসা উচিত। যারা আমাদের রেগুলেটর আছে তাদের আবার একটু সাপোর্ট দেওয়া উচিত ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে। যেহেতু মার্জিন লোন দিয়ে ইনস্টিটিউটগুলো একদম, অনেক ইনস্টিটিউট সিক হয়ে গেছে মার্জিন লোনগুলো আটকে যাওয়ার কারণে, তাদেরকে একটা ব্রিদিং স্পেস দেওয়া উচিত যে অ্যাটলিস্ট যে এইটুকু সময়ের ভিতরে তারা অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।